সবার বিয়ে হচ্ছে, বউ আছে ঘুরতেছে। আমার বিয়ের কোনো খবর নাই। পাড়া প্রতিবেশী আব্বাকে আবার বিয়ের কথা বললে আব্বা বলে আমার নাকি শিশুকালের বউ আছে। আপনারা বলেন তো, ভালো লাগে এসব এত কষ্ট কথা করার মানে হয়? আমি খেতে কাজ করতেছি, এমন সময় আমার আব্বা এসে আমাকে ডাক দিল। আমি খেতে কাজ করা রেখে আব্বার কাছে গিয়ে গেলাম। প্রচুর রোদ, তার উপরে এই অসময়ে আব্বা ডাক দিল। আমি, আব্বা এই অসময়ে আমাকে ডাকলেন কেন? এখনো অনেক কাজ পড়ে আছে। মনিরুল, হৃদয় বাবা, তোর জন্য একটা খুশির খবর আছে। এখন আর তোকে কোনো কাজ করতে হবে না। আমি, কি খুশি খবর আব্বা? আগ্রহ নিয়ে মনিরুল, এতদিন যার জন্য টুকিটাকি কেনাকাটা করে রেখেছিলি, সেই রুবি আজকে বিদেশ থেকে এসেছে। আমি খুশিতে আব্বাকে জড়িয়ে ধরলাম। তাহলে আমার বউ বিদেশ থেকে পড়াশোনা করে দেশে আসলো। একটুবার বুঝতে পারলাম এটা তো আব্বাকে জড়িয়ে ধরেছি। সিসি, লজ্জা কি লজ্জা! আব্বা ছেড়ে দিয়ে পিছনে এসে মাথা নিচু করে দাঁড়ালাম। মনিরুল, আর আমার বাপকে লজ্জা পেতে হবে না। এতদিন তো কাজের লোক, এলাকার লোক, বন্ধু দিয়ে কতবার তোর বইয়ের কথা বলেছিস। এখন শোনার পর লজ্জা পাচ্ছিস কেন? আমি, কি যে বলেন না আব্বা, আপনি আমার জন্মদাতা, আপনার সামনে কি একটু লজ্জা পাবো না? লজ্জা লজ্জা ভাব করে মনিরুল। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আমার বাপকে এবার বাড়িতে চল, রাতের গাড়িতে তোকে আবার তোর ফুপুর বাসায় যেতে হবে। আমি, তা আব্বা, আপনার ভাগ্নি মানে আমার শিশুকালের বউ যে এসেছে, এটা আপনাকে কে বলল? মনিরুল, কে আবার? তোর ফুপু বলল ফোন করে। আমি, আব্বা, আপনি এখনো সবাইকে আপন মনে করেন। সবাই যে এরকম ব্যবহার করে, আপনার সাথে আরও ওনারা সবাই তো সম্পর্ক শেষ করে গেছে। মনিরুল, শোন বাপজান, ওরা আমাকে ভাই মানুক আর না মানুক, কিন্তু আমি ওদেরকে বোন মানি, ভাই মানি। ওরা তো সবাই আমার ছোট, আমি নিজ হাতে লালন পালন করে বড় করেছি। আমি, এ না হলে জমিদারের বংশধর? মনিরুল, এখানে আমি জমিদারের বংশধর নাকি? আমার বাপটাও তো জমিদারের বংশধর। নে, বাড়ি এসেছি, এবার গিয়ে গোসল করে আয়। আমি ছকিনা বুবুকে খাবার দিতে বলি। এতক্ষণ আব্বার সাথে কথা বলতে বলতে বাড়ি আসলাম। ছকিনা চাচি আমাদের বাড়িতে কাজ করে, বাড়ির সব করেন ছকিনা চাচি, রান্না থেকে শুরু করে ঝাড়ু দেওয়া সব কাজ। এবার আসেন আমার পরিচয়টাই দেই। আমি হৃদয়, আমার আব্বার বাপজান। আমি, আমার মা মারা গেছে যখন আমার বয়স মাত্র 2.5 মাস ঠিক তখন। তবে আমার মা মারা যায় নাই, তাকে মেরে ফেলা হয়েছে। আমার কথা ভেবে আমার আব্বা দ্বিতীয় বিয়ে করে নাই। কারণটা আপনারা গল্প পড়লে জানতে পারবেন। আমরা হলাম জমিদারের বংশধর। আমার দাদার দাদা সে জমিদার ছিল। আমার যার সাথে ছোটবেলায় বিয়ে হয়েছে সে হলো আমার মেজ ফুপুর মেয়ে রুবি। তার পুরা নাম হচ্ছে আসমানি সিদ্দিক রুবি। আমার মেজো ফুপুর পড়াশোনা করতে গিয়ে শহরে এক বড়লোকের ছেলেকে বিয়ে করেন। এর কারণে আমার দাদা ফুপুকে ত্যায্য করে চেয়েছিল, কিন্তু আমার আব্বা তাতে রাজি ছিল না। মন মালিন্য হওয়ার কারণে ফুপু তার বাবার বাড়িতে 5টা বছর আসে নাই। আর যখন ফুপু তার বাড়িতে আসে তখন আমার ফুপু তার সম্পত্তি ভাগের জন্য আসে। এ নিয়ে কত কিছু হয়েছে, প্রায় বছর দেড়েক। যখন দাদা বুঝলেন ফুপু মানবে না, ঠিক তখনই দাদা সম্পর্ক ঠিক রাখার জন্য আমার ফুপু সেই ছোট্ট মেয়েটার সাথে আমার বিয়ে দেয়। তখন আমার বয়স 9 বছর আর রুবির বয়স 6 বছরের মতো। আমি গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আবারও ঘরে ঢুকে রুবির জন্য যেসব ছোট থেকে কিনেছি সেসব কিছু আলাদা একটা ব্যাগে ভরলাম। আসলে যখন থেকে বুঝতে শিখেছি আর জেনেছি রুবির সাথে আমার বিয়ে হয়েছে, তখন থেকেই রুবিকে নিয়ে স্বপ্ন দেখা শুরু। আর তখন থেকে আমি কোথাও গেলে মেয়েদের জিনিস যেমন নাকফুল, কানের দুল, নূপুর, গলার মালা, চেইন, চুড়ি, কাজল, নাকের নথ ইত্যাদি কিনে নিয়ে রাখতাম আমি। তা দেখে আমার আব্বা বলতো, বাহ, আমার বাপজান দেখি এখন থেকেই বইয়ের জন্য কেনাকাটা শুরু করেছে। আমি আর একটা ব্যাগের মধ্যে আমার কাপড় ঢোকালাম। সব করা প্রায় শেষ এমন সময় পাশের বাড়ির মুনিয়া আমাকে ডাকতে আসলো। ডাকতে ডাকতে আমার ঘরেই ঢুকলো সে। মুনিয়া, আরে বা, আজকে আমার জানুটা এত সুন্দর করে সেজে কেন? আমি, জমিদারের বংশধর আমি, আমি তো সাজতেই পারি তাই না? তাই এই অসময়ে বাড়িতে আসলি কেন? মুনিয়া, সারাটা দিন আমার জানুকে দেখি নাই। আমি, এই জানু, চলো না দুজনে বিয়েটা সেরে ফেলি। আমি, দেখ মুনিয়া,
এসব কথা কিন্তু শুনতে ভালো লাগে না আমার মুনিয়া, কিন্তু আমার তো বলতে ভালো লাগে। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, খেলেছি, ঘুরেছি, তোকে পছন্দ করি কতবার বলেছি আমি, তুই আমার খেলার সাথী। কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, যদি বিয়ে না হতো তাহলে তোকেই বউ বানাতাম। মুনিয়া ইস্টে, আমাকে আবার বউ বলে ডাকে। যার সাথে তোর ছোটবেলায় বিয়ে হয়েছে তাকে কি দেখেছিস? আর তোর ফুফু তো কোনোদিনও বাড়িতে আসে নাই, সেই ছোটবেলা বউ কি আর তোর আছে নাকি? আমি, ধ্যাত, তোকে কখন বউ বলে ডাকলাম আমি? শোন, আজকে আমি ফুপুর বাসায় যাচ্ছি, বুঝলি? মুনিয়া, হঠাৎ ফুপুর বাসায় কেন? অবাক হয়ে আমি, কারণ আজকে আমার ছোটবেলার বউ রুবি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে এসেছে, তাকে আমি আনতে যাচ্ছি, বুঝলি? আমার কথাটা শুনে মুনিয়ার চোখে পানি এসে গেল, টপ টপ করে পানি ঝরতেছে চোখ দিয়ে তার, আর করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। যে কোনো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। কিন্তু আমি কি করব? আমি তো যখন থেকে বুঝি আর জানি তখন থেকেই রুবিকে বউ হিসাবে মানি আমি। মুনিয়া, কান্না করিস না, আমার খারাপ লাগে খুব। দেখ, তোর চোখের পানি দেখে আমারও কান্না আসতেছে। মুনিয়া, তুই তো সব জানিস তোকে কতটা ভালোবাসি আমি, তাহলে কেমন করে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবি? তুই দেখিস না কত কি ছেলে পিছে পড়েছিল আমার। তুই তো এটাও জানিস এলাকার সবাই তোকে আর আমাকে জামাই বউ বলে ডাকে, কেঁদে। আমি সব জানি আমি, কিন্তু তুইও তো সব জানিস। তাহলে কেন কান্না করতেছিস মুনিয়া? কেন কান্না করতেছি এটা তো তখন বুঝবি যখন ভালোবাসা হারাবি, নিজের পছন্দের জিনিস হারাবি, তখন বুঝবি। কেঁদে আমি, মুনিয়া, আমাকে ভুল বুঝিস না তুই। আমার থেকেও ভালো কেউ তোর জীবনে আসবে, বুঝলি? আচ্ছা, তোকে তো আগে থেকেই সব বলেছি মুনিয়া। বলেছিস, কিন্তু ওইভাবে না। আমার সরল মনকে আঘাত করলি। আসলে তুই তো জমিদারের বংশধর আর এই এলাকার সব থেকে ধনীর ছেলে। আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েকে তুই কেন বিয়ে করবি? একদিন আফসোস করবি তুই আমাকে, তখন তোর খুব মনে পড়বে। আমি, দেখ, ভুল বুঝিস না তুই। এটা আমাদের পরিবারের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এসব করেছে দাদু। ঠিক সেই সময় আব্বা ডাক দিল। তার মুনিয়া চোখের পানি মুছতে মুছতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সত্যি মুনিয়া আমাকে খুব ভালোবাসে, এটাও জানি। সে আমার জন্য পাগল, আর এখন এই কথাটা শুনে তার ভিতরে যে জ্বলে যাচ্ছে, এটাও ঠিক। এমন সময় আব্বা ঘরে ঢুকলো, সাথে একটা লোক আছে। মনিরুল, কি ভাবজান দুনি? মুনিয়া কান্না করে বের হলো কেন? তুই কি কোনো কথা বলেছিস নাকি? আমি, ওর কথা বাদ দে তো আব্বা, এনিনি, এনাকে তো ঠিক চিনলাম না আমি। মনিরুল, ইনি আমাদের পারিবারিক উকিল। তুই আর রুবি যখন ছোট ছিলি ইনি তোদের বিয়েতে ছিল। আমি, ওহ, সাক্ষী হিসাবে বুঝি। মনিরুল, না বাপজান, তোর দাদু তোর ফুপুকে শর্ত দিয়েছিল তোদের যখন প্রাপ্ত বয়স হবে তখন তোদের বিয়ে আবার দিতে হবে, তাহলে তোর ফুপু প্রায় 50 কোটি টাকার সম্পত্তি ভাগ পাবে। কিন্তু তোর ফুপু সব সম্পত্তি বিক্রি করে টাকা ব্যাংকে রাখে। যদি তোর দাদু পরে তাকে ভাগ না দেয় আর আমি যদি সব নিজের নামে করি, কিন্তু তোর ফুপু সেসব ভোগ করতে পারবে না। এমন শর্তও দেওয়া কারণ হলো তোদের বিয়ের পর সব সম্পত্তি হবে রুবির, তখন রুবি যাকে খুশি তাকে দিবে। এখন তো তোর ফুপুর সেই 50 কোটি টাকা কত যে হয়েছে বলতে পারবো না, কারণ তোর ফুপু আর ফুপা খুব চালাক। আমি, আব্বা, এত সব তো আমাকে কোনোদিন বলেন নাই আপনি। মনিরুল, তোর বউকে নিয়ে আয়, তখন সব বলবো আমি। আর হ্যাঁ, এনি তোর সাথে যাবে আর তোদের বিয়ে না হওয়া পর্যন্ত সেখানে থাকবে, আর সম্পত্তির কাগজ এবং ব্যাংকের সব কাগজ তাদেরকে বুঝিয়ে দেবে। আমি, তাহলে দাদুর এই সম্পত্তির জন্য সবাই আপনাকে ছেড়ে চলে গেছে। মনিরুল, ঠিক এরকমই কারণ, আরও অনেক ব্যাপার আছে। এখন যেহেতু বড় হয়েছিস তোর সব জানা দরকার। বউ নিয়ে বাড়িতে আয়, তখন সব জানাবো তোকে আমি। আমি, ঠিক আছে আব্বা। আমি ব্যাগ কাঁধে নিয়ে নিলাম। সকিনা চাচিকে বললাম আবার বাবার দিকে যেন নজর রাখে। উকিল চাচার রাস্তায় কথা হলো, তিনি আমাকে অনেক না জানা কথা বললেন। এসব শুনে তো আমি অবাক করে, অনেক কথাই নাকি আমার আব্বা জানে। উকিল চাচা এটাও জানালো মাঝে মাঝে নাকি তিনি ফুপুর বাসায় যেতেন, আর ফুপুও নাকি ফুপার সহ তার বাড়িতে আসতেন। আমরা একটা 15 তলা বিল্ডিংয়ের সামনে আসলাম। উকিল চাচা জানালো এটা পুরোটাই নাকি আমার মেজো ফুপুর। ওনাদের নাকি শহরে বড় ব্যবসা আছে আর অনেক বড় লোক। উকিল চাচার পিছনে পিছনে বাসার ভিতরে ঢুকলাম। ফুপুরা 3 তলায় থাকে। বাসার ভিতরে ঢুকে তো আমি অবাক।
এত সুন্দর কারো বাসা হয় চারদিকে কত সুন্দর। এমন সময় একজন মহিলার গলার আওয়াজ শুনলাম। উকিল চাচা জানালো, ইনি আমার মেজো ফুপু, শাহেদা মজুমদার। শাহেদা, কি উকিল ভাই, আসতে কোনো অসুবিধা হয় নাই তো আপনাদের? উকিল, না না, অসুবিধা হয় নাই শাহেদা ফুপু। শাহেদা, এটা বুঝি আমার ভাতিজা হৃদয়, তাই না? উকিল ভাই, উকিল, হ্যাঁ, এটাই আপনার ভাতিজা হৃদয়। শাহেদা, ওরে বাবা, আমার ভাতিজারা কত বড় হয়ে গেছে। সেই ছোটতে কত কোলে নিয়েছি, নিজ হাতে খাইয়ে দিয়েছি। শাহেদা ফুপু এগিয়ে আসতে আসতে এসব কথা বলল। তারপর আমাকে তার বুকে টেনে নিল। আব্বা যে বলেছিল ফুপুরা চাচারা তাদের স্বামী স্ত্রী নাকি আমাদের বাপ ছেলেকে সহ্য করতে পারে না, তাহলে ফুপু যে আমাকে বুকে নিয়ে আদর করতেছে, মাথায় কিছুই ঢুকতেছে না আমার। আসলে কি হচ্ছে কি? সব কি সম্পত্তি ভাগের জন্য, নাকি আব্বা কোলে কোনো লুকিয়ে আছে? শাহেদা, বাবা হৃদয়, আসো আমার সাথে, সবার সাথে পরিচয় করিয়ে দিই তোমাকে। উকিল, হ্যাঁ হ্যাঁ শাহেদা বুবু, পরিচয়টা করিয়ে দেওয়াই ভালো হবে। শাহেদা বুবু আমার হাত ধরে টেনে নিয়ে গেল। সোফায় অনেকে বসে আছে এক এক করে। ফুফা তার ছেলে, তার ছোট মেয়ে আর রুবির সাথে পরিচয় করিয়ে দিল। বাহ, এত সুন্দর আমার বউটা, কিন্তু এসব কি পরেছে সে? শরীরের তো প্রায় অংশ বের হয়ে, এটা আমার পছন্দ হলো না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, সবাই কি রকম হাসি মুখে আমার সাথে কথা বলতেছে। আমি খালি অবাকের উপর অবাক হয়ে যাচ্ছি। মেজো ফুপা, আরে ছেলেটা এসেছে কতক্ষণ হলো, আর তুমি তাকে দাঁড়িয়ে রেখেছো? আগে বসাও, ওর জন্য নাস্তার ব্যবস্থা করো। কত দূর থেকে পথ এসেছে। তারপর কাজের লোককে বলে নাস্তা, শরবত, মিষ্টি ফল কত কি দিল খাওয়ার জন্য। প্রথমে খেতে লজ্জা করতেছিল, কিন্তু ফুপু নিজ হাতে খাইয়ে দিল। মনে হচ্ছে আমার মা আমাকে খাইয়ে দিতেছে। আমার সাথে সাথে উকিল চাচাও খেলো। শাহেদা, রুবি মামুনি, যাও হৃদয়কে ওর রুমটা দেখিয়ে দাও, আর ওর সাথে কথা বলো, ওকে একটু সময় দাও। চোখ টিপে রুবি, আচ্ছা মাম্মি, ঠিক আছে। হৃদয়, তুমি আমার সাথে আসো, আর তোমার ব্যাগটা নাও। চোখ টিপ দিল ফুপুকে। আমি রুবির পিছনে পিছনে যাচ্ছি। আমাকে একটা বড় রুমে নিয়ে গেল। রুবি জানালো এটা নাকি তার রুম। বিয়ের পর তো এখানেই থাকবো, তাই আগে থেকেই যেন জানি থাকি, তার জন্য আমাকে এই রুমে নিয়ে আসলো। এদিকে হৃদয় ঢাকা যাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মুনিয়ার মা বাবা হৃদয়ের বাবার কাছে আসে। হঠাৎ করে মুনিয়ার মা বাবাকে দেখে হৃদয়ের আব্বা অবাক না হয়ে খুশি হয়, কারণ বাড়িটা এখন ফাঁকা। হৃদয় থাকলে কত কথা বলতো। এনারা এসেছে তাই মনিরুজ্জামান খুব খুশি হয়েছে। মনিরুল, আরে ভাই ভাবি, আসেন আসেন। মুনিয়ার বাবা, মনিরুল ভাই, যখন তোমার ভাই বোন সবাই ছেড়ে গেল, অপমান করলো, তখন আপনারা পাশে কে ছিল? আমরা ছিলাম। মুনিয়ার মা, যখন হৃদয় ছোট ছিল তাকে কে বড় করেছে, কে নিজে হাতে খাইয়ে দিয়েছে, সব ভুলে গেছেন। কিন্তু আরে ভাই কি বলেন? আর ভাবি, আমি তো কোনো কিছুই ভুলি নাই। কি এমন হলো যার কারণে এসব বলতেছেন আমাকে? মুনিয়ার বাবা, আপনি কি জানতেন না আপনার ছেলেকে আমার মেয়ে পছন্দ করে? আপনি কি জানেন না আপনাকে বলেছিলাম ওরা দুজন যেহেতু একসাথে থাকে সেহেতু ওদের বিয়ে দিব? মুনিয়ার মা, তাহলে কেমন করে পারলেন আপনার সেই বোনের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে? মনিরুল, ওহ বুঝেছি এবার। ভাই, আমার বাবা তো সেই ছোটতেই ওদের বিয়ে দেয়। এইসব তো জানেন আপনারা, তাহলে কেমন করে এত কথা বলেন? আর আমার ছেলের সাথে বিয়ে না হলে বোনটা তার ভাগের সম্পত্তি পাবে না। মুনিয়ার বাবা, থাক, বলতে হবে না। বোনের সম্পত্তি যখন বেড়ে 1000 কোটি টাকা হয়েছে, তখন আপনি ছেলের বিয়ে দিতেছেন সম্পত্তি যাতে হাত ছাড়া না হয়। মুনিয়ার বাবা, হতে পারি গরিব মধ্যবিত্ত, আমরা আমাদের মেয়েকে অনেক বড় করে বিয়ে দিব। আপনার বিপদে থাকা অন্যায় হয়েছে, যার কারণে আজকে আমাদের মেয়েটা কান্না করতেছে। মনিরুল, আপনারা আমাকে ভুল বুঝতেছেন। আমার কারো টাকা সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। এসব অনেক ঘটনা বসুন বলতেছি আপনাদেরকে, কিন্তু না, তারা হৃদয়ে আব্বার কোনো কথাই না শুনে রাগ করে চলে গেল। এমনিতেই এক লোকটা সবার ভালো করতে গিয়ে নিজেও পড়াশোনা করতে পারে নাই, ছেলেটাকেও পড়াশোনা করাতে পারে নাই তেমন একটা। তার উপর ভাই বোনগুলার চিন্তার, বউ হারানো, সব মিলে অনিরুল মুনুজ্জামান কীভাবে দিনরাত। আমি রুমের এক জায়গায় ব্যাগটা রাখলাম। রুবি আমাকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে দেখিয়ে দিল।
ব্যাগ থেকে ভালো শার্ট আর টওয়ালটা নিয়ে এলাম। ভালো করে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে বের হলাম। রুবি এবার আমাকে ব্যালকনিতে নিয়ে গেল। দুজনের পাশাপাশি বসে আছি। রুবি প্রথমে কথা বলা শুরু করে দিল। রুবি, আচ্ছা হৃদয়, আমাদের বিয়ের কথা কি তোমার মনে পড়ে? আমি না, তেমন কিছু মনে পড়ে না, তবে আব্বা আমাকে সব বলেছিল। রুবি, কি বলেছিল আমাকে একটু বলবে? আমি তো শিশুকালের কোনো কথাই জানি না। আব্বা বলেছিল মেজো ফুপু নাকি প্রেম করে বিয়ে করে এখানে চলে আসে, তার জন্য দাদু ফুপুকে ত্যায্য করে দিয়েছিল। পরে নাকি আব্বা দাদুকে অনেক বোঝায়, তখন নাকি দুদু সম্পর্ক ঠিক রাখার জন্য তোমার সাথে বিয়ে দেয়। রুবি, আর জমিদারের কথা? আমি সব কিছু ভাগ দেই, কিন্তু দাদু নাকি ভয় ছিল। তখন শর্ত, দুজনের বয়স যখন 18 পার হবে তখন বিয়ে হলে সব কিছু তোমার নামে হবে। রুবি, পড়াশোনা কতটুকু পর্যন্ত করেছো তুমি? আমি বেশি করতে পারি নাই, এই তো ম্যাট্রিক পাস করেছিলাম দুবাইয়ের চেষ্টায়। রুবি, আচ্ছা তুমি রেস্ট করো, আমি বোরিং বাহিরে যাচ্ছি, কেমন? রুবি, কথা শুনে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর করে কে কথা বলতে পারে? মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দরী, কিন্তু আব্বার কথার সাথে তো তেমন কোনো মিল পাচ্ছি না। যাই হোক, খারাপ না হলেই হলো। রুবি হৃদয়ের কাছ থেকে বের হয়ে তার বাবা মায়ের কাছে গেল। শাহেদা, কি হয়েছে মামুনি, এমন মুখটা গোমরা করে রেখেছো কেন তুমি? রুবি, মাম্মি, আমি এই খ্যাত ছেলেটাকে বিয়ে করতে পারবো না। কে বলেছে সে জমিদারের নাতনি? একেবারে মূর্খ গেও ভূত একটা, কত ঠিক মতো বলতে পারে না। শাহেদা, আরে বাবা আস্তে কথা বলো, এত রাগ হওয়া কি আছে? বিয়েটা শুধুমাত্র সমস্ত টাকা হাতে পাওয়ার জন্য। 50 কোটি টাকা 3000 কোটি টাকা হয়েছে। রুবি, কিন্তু সারা জীবন কেউ ওর সাথে থাকবো নাকি আমি? মেজো ফুপু, মামুনি কি যে বলো না তুমি, কালকে বিয়ে হলে পরশু ডিভোর্স, বুঝলে? আমরা যদি এতগুলো টাকার জন্য এত বছর অপেক্ষা করতে পারি, আর তুমি আমাদের মেয়ে হয়ে এইটুকু করতে পারবে না? শাহেদা, হৃদয়ের বাবা কেমন চালাক দেখছো, আমাদের পারিবারিক উকিলকে পাঠিয়ে দিয়েছে। মামুনি, তোমার বিয়ের কাগজপত্র আদালতে জমা না দিলে তো পাবো না, সব হাতছাড়া হয়ে যাবে। সব কিছুতে আমার নাকি? রুবি, আমি কিন্তু দেশে থাকতে পারবো না, আবারও অস্ট্রেলিয়া জানাতে চলে যাব। শাহেদা, তা তো যাবেই মামুনি, আমি কি আমার মেয়ের ভালোবাসার মানুষের কাছে না পাঠিয়ে থাকতে পারি? কিন্তু সেখানে থাকতে গেলে টাকা পয়সা লাগবে না? রুবি, বুঝেছি মা।